পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম এবং ভক্তপ্রাণ সকল দাদা ও মায়েদের সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। আশা করছি আপনারা নিজ নিজ জায়গা থেকে ঠাকুরের 138তম জন্ম মহোৎসবে সবাই খুব আনন্দ উপভোগ করেছেন এবং আগামীতেও ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন এবং আনন্দ উৎসব করবেন এই প্রত্যাশায় আজকের নিবেদন। শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী আছে যেটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে অভাব যখন মারবে ছ যা জটে দেশ পাবে যোগ। এই যে বাণীটি ঠাকুর কিভাবে ব্যাখ্যা দিয়েছিলেন আজ সেই নিয়ে আলোচনা। ঠাকুর একটা সুন্দর একটা গল্পের মধ্য দিয়ে এই বাণীটাকে বুঝিয়ে দিয়েছেন। সাধারণত আমাদের সংসারে যখন অভাব দেখা দেয়, যখন আমাদের কিছুই থাকে না, তখন সংসার কিভাবে চালাবো তার জন্য আমরা কোনো উপায় খোঁজার চেষ্টা করি যে কিভাবে আমরা সংসারটাকে চালাতে পারি, আমাদের দারিদ্র্যকে কিভাবে দূর করতে পারি, তার জন্য আমরা কিছু পাওয়ার আশা করি। কিন্তু সেই ক্ষেত্রে ঠাকুরের বাণীটা হচ্ছে একটু কীরকম, একটু বিপরীত মনে হয় যে এমনিতেই যেহেতু আমাদের সংসারে তো অভাব, কিন্তু তারপরেও এই অভাব থাকা সত্ত্বেও তিনি আমাদেরকে কি বলেছেন, যা জোটে দিস পাবি যোগ। মানে আমাদের যা আছে সেইটুকুই ইষ্ট স্বার্থে আমাদেরকে কিন্তু দেওয়ার চেষ্টা করতে বলেছেন। আর এইভাবে দিতে দিতেই এক সময় কিন্তু একটা উপায় বের হয়ে আসবে। তো এই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর একটা গল্প বলেছিলেন। তো গল্পটা হচ্ছে যে কাটোয়ার একজন সৎসঙ্গী ছিলেন, ওনার অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। তো উনি কিন্তু কোনো অবস্থাতেই ওনার অবস্থার পরিবর্তন ঘটাতে পারছিলেন না। তবে উনি ঠাকুরের এই বাণীটা জানতেন এবং সেই বাণী অনুযায়ী তিনি কাজ করার চেষ্টা শুরু করলেন। চিন্তা ভাবনা করে দেখলেন যে আমার তো অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে ঠাকুরের এই যে নীতি বাণীটি, অভাব যখন মারবে ছ যা জটে দেশ পাবে যোগ, এই নীতিটি অনুসরণ করে একটু দেখি না। তো যা ভাবা তাই কাজ। তখন তিনি রোজ পুকুর থেকে কলমি শাক তুলে এ বাড়ি ও বাড়ি নানা বাড়িতে কিন্তু দিয়ে বেড়াতেন। কেউ কেউ তাকে সেই শাক পাতার দাম দিতে চাইতো। তিনি বলতেন যে দাম টাম কিছু লাগবে না, আপনারা খেলেই আমি খুশি। তারপরেও কেউ পয়সা দিতে চাইতো, কিন্তু তিনি পয়সা নিতেন না। আর যে বাড়িতে তিনি এই কলমি শাকগুলো দিয়ে বেড়াতেন তাদের মধ্যে একজন বিশিষ্ট লোক ছিলেন। আর সেই বিশিষ্ট লোক ছিলেন সেখানকার মিউনিসিপ্যালিটির একজন চেয়ারম্যান। তো ওই চেয়ারম্যান ভদ্রলোকটি ভাবলেন যে লোকটা রোজ রোজ কলমি শাক দিয়ে যায়, পয়সা নেয় না, আবার খুব আগ্রহ ভরে এই শাক খাওয়ার কথা বলে। এরপর যখন লোকটা আসবে তখন তার সম্পর্কে খোঁজ খবর নিতে হবে, লোকটা কোথায় থাকে, কি করে। তারপর তখন একদিন লোকটার সঙ্গে সেই ভদ্রলোকটির দেখা হলো। দেখা হওয়ার পর তার খোঁজ খবর জিজ্ঞাসা করলেন। তখন সেই লোকটা বললেন, যিনি সৎসঙ্গী লোকটা বললেন যে আমি সৎসঙ্গী, আমার অবস্থা খুব খারাপ, কোনো কাজকর্ম নেই, অতি কষ্টে আমার সংসার চলে। ঠাকুরের একটি বাণী আছে যে অভাব যখন মারবে ছ যা জোটে দেশ পাবেই যোগ। সেই নীতি অনুযায়ী আমি এই কলমি শাকগুলো এ বাড়ি ও বাড়ি দিয়ে বেড়াই। তখন লোকটা বললেন যে তুমি কাজ করবে, আমাদের এখানকার মিউনিসিপ্যালিটির কেরানির সিট খালি আছে, তুমি কাজ করবে। তখন লোকটি বলল যে
আমি কোনো আশা নিয়ে কিছু করিনি। আপনাদের মতো একজন বিশিষ্ট লোককে আমি যে দুটো শাক পাতা খাওয়াতে পেরেছি, এতেই আমি মহা খুশি। আর আমি যদি কোনো কাজ পাই তাহলে আমি অবশ্যই করব। তখন চেয়ারম্যান বললেন যে, তুমি লেখাপড়া জানো? তখন সেই সৎসঙ্গী লোকটা বললেন যে, আমি মেট্রিক পাস করেছি। তারপর সেই ভদ্রলোক বললেন যে, তুমি একটা দরখাস্ত করো, তোমার কাজের ব্যবস্থা হয়ে যাবে। তারপর থেকে লোকটার সে সৎসঙ্গীর জন্য একটা কাজের ব্যবস্থা হয়ে গেল। তারপর যখন এই সৎসঙ্গী লোকটার যখন সচ্ছল অবস্থা হয়েছিল, তো এই সচ্ছল অবস্থা হওয়ার পরেও তিনি কিন্তু মাঝে মাঝে সেই চেয়ারম্যান এবং অন্যান্য বাড়িতে শাক পাতা দেওয়ার চেষ্টা করতেন এবং দিতে থাকতেন মাঝে মাঝে। তো এইভাবে অনেক সময় আমাদের কি অভাব দূর করা যায়, একটা উপায় বের হয়ে আসে যদি আমরা ইষ্ট স্বার্থে যদি কাজটা করে থাকি, কোনো রকম আশা না নিয়ে, কোনো রকম আশা না নিয়ে কাজ করলে এবং ইষ্ট স্বার্থে যদি করা যায় তাহলে অবশ্যই ঠাকুর সেটা আমাদের মঞ্জুর করে দিতে পারেন। তো শ্রী ঠাকুর তাই বলেছেন যে আমাদেরকে আমাদের চলন চরিত্রকে ঠিক করতে হবে কিভাবে? সেবা বুদ্ধি দিয়ে। আর এই সেবা বুদ্ধির মধ্য দিয়ে যদি আমরা আমাদের চলন চরিত্র ঠিক করতে পারি তাহলে আমাদের অভাব দারিদ্র যা আছে, এই অভাব দারিদ্র মানে সম্পূর্ণ দূর না হলেও মোটামুটি নিরসন করা সম্ভব। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে অভাব যখন মারবে ছ, যা জোটে দেশ পাবি জো। তারপর আবার আরেকটি পৌরাণিক কাহিনী আছে, যেখানে দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডব এরা যখন বনবাসে ছিলেন, অজ্ঞাতবাসে ছিলেন যখন, তখন দ্রৌপদী কিন্তু সূর্যদেবের কাছ থেকে একটি অক্ষয় পাত্র পেয়েছিলেন। তো সেই অক্ষয় পাত্রের কাছ থেকে যখন যা চাওয়া হয় তখন কিন্তু তাই পাওয়া যেত। তো যখন দ্রৌপদী খেতে বসতেন তখনই কিন্তু সেই অক্ষয় পাত্র থেকে যা চাওয়া যায় তাই কিন্তু পাওয়া যেত। আর দুর্যোধন তিনি কিন্তু চক্রান্ত করে এই ঋষি এবং তার শিষ্যদের, একজন ঋষি দুর্বাসা না কি যেন এরকম একটা নাম আছে, গল্পটা পুরোপুরি আমার মনে নেই। তো এই ঋষি তার শিষ্যদের নিয়ে দলবল নিয়ে অনেকজনকে নিয়ে তিনি সেই পঞ্চপাণ্ডবদের ওখানে গিয়েছিলেন, ওদের বাড়িতে গিয়েছিলেন। গিয়ে এখন যেহেতু অতিথি এলে তাদেরকে কিছু খাওয়াতে হয়, দিতে চেষ্টা করতে হয়, তাদেরকে না খাইয়ে তো আর পাঠিয়ে দেওয়া যায় না, তাতে কিন্তু অমঙ্গল হয়। তো এখন তারা যখন আসলেন, এখন কি করা যায়, এইদিকে আবার দ্রৌপদীর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সেই অক্ষয় পাত্রটা মেজে পরিষ্কার করে আবার রেখেও দিয়েছেন। তখন দ্রৌপদী ভাবলেন যে অতিথি এসেছেন, এখন এদেরকে খাওয়াতে হবে, এখন কি করা যায়। তখন দ্রৌপদী কি করলেন, ভগবানের শরণ নিলেন, ভগবানকে ডাকতে শুরু করলেন। তারপর তখন ভগবান তার ডাকে সাড়া দিলেন, তিনি এলেন এবং দ্রৌপদী যে ভগবানের কাছে চাইবেন সাহায্য, উল্টো ভগবানই দ্রৌপদীর কাছে কিছু চাইলেন। এখন কি করবেন দ্রৌপদী, উপায় নেই। তখন সেই অক্ষয় পাত্র ভালো করে দেখে নিলেন, দেখে নেওয়ার পরে ছোট্ট এক টুকরো শাক পাতা লেগেছিল, সেটাই ভগবানকে তিনি দিয়ে দিলেন। আর তখনই
সেই অতিথিদের পেট পূর্ণ হয়ে গেল, তাদের সেখান থেকে ওইভাবেই খাওয়া হয়ে গেল। এইভাবে বাণীটি ঠিক ঠাকুরের বাণীটার মতোই, এইরকম যে অভাব যখন মারবেছ যা জটে দেশ পাবে এই বাণীটার সঙ্গে মিল রয়েছে। তো এইভাবে যখন আমাদের সংসারে অভাব, দুঃখ, দারিদ্র, দৈন্য দেখা দিবে, তখন কিন্তু আমাদেরকে মানে বিনা স্বার্থে, নিজের স্বার্থ ছাড়াই পরের স্বার্থের জন্য এবং ইষ্ট স্বার্থেই আমাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করে যেতে হবে। আর এইভাবেই একটা না একটা উপায় বের হয়ে আসবে। আর তার জন্য যদি করা যায় তাহলে অবশ্যই তিনি সেটা সুফল দিয়ে দেবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনায় এই পর্যন্তই শেষ করছি। জয় গুরু।